সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভূগোলের তৃতীয় লেকচারে। ভূগোলের লেকচার হবে 6টা, আজকে 3 নম্বর লেকচার হবে। আমরা বাংলাদেশের সীমানা পারিপার্শ্বিক অবস্থান শেষ করেছিলাম। এবং আমরা আজকে যে জায়গাটায় যাব ওয়ালাইকুম আসসালাম। আমরা ভূগোলের আজকে দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি। একদম দ্বিতীয় চ্যাপ্টারে আজকে আমরা যাচ্ছি। তাহলে ভূগোলের 3 নম্বর লেকচার, কিন্তু চ্যাপ্টার হচ্ছে 2 বা দ্বিতীয় অধ্যায়। কারো কাছে যদি আমার ভূগোলের শীট থাকে তাহলে এটা বুঝতে পারবেন, বা বই যদি থাকে, ভূগোলের পুরানো বই যদি থাকে কারো কাছে, বা নতুন শীট কারো কাছে থাকলে বুঝতে পারবেন। দেখেন, আমাদের দ্বিতীয় অধ্যায়টার কি আছে, পিএসসি যেভাবে দিয়েছে সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। মার্কারটা চেঞ্জ করে নেই। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, এই ভৌত পরিবেশটা হচ্ছে ভূপ্রাকৃতিক। ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, এই হলো আমাদের অধ্যায়ের নাম। লেখেন সবাই। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ভূতত্ত্ব বা ভূবিদ্যা। ভূবিদ্যা, এটির ইংরেজিটা পরীক্ষায় আসতে পারে যে জিওলজি কি। জিওলজি, এটা শুধু ভূগোলে আসবে তা না, এটা ইংরেজিতেও আসতে পারে। জিওলজি কি, ভূতত্ত্ব বা ভূবিদ্যা। এখানকার আলোচনা কি, আলোচ্য বিষয়, জিওলজির আলোচ্য বিষয় দেখেন আলোচ্য বিষয় কি কি। এর মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর, লেখেন আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর গঠন, এগুলো লিখে নেন, আসতেই পারে জিওলজি আলোচ্য বিষয় কোনটা। পৃথিবী গঠনের উপাদান সমূহ, পৃথিবী উপাদান সমূহ, তারপরে হচ্ছে পৃথিবীর অতীত ইতিহাস, তারপরে হচ্ছে পৃথিবীর পরিবর্তন। এই সমস্ত বিষয়ই হচ্ছে জিওলজির আলোচ্য বিষয়।
জিওলজির আলোচ্য বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, যে বললো নিম্নের কোনটি জিওলজির আলোচ্য বিষয়, এখান থেকে দিয়ে দিল পৃথিবীর অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা, পৃথিবীর পরিবর্তন নিয়ে আলোচনা করা, যে কোনো একটা দিয়ে দিল। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি পৃথিবীর কথা বলি, ধরেন এটা হচ্ছে পৃথিবী, আগেও দেখাইছি। এটা যদি পৃথিবী হয় তাইলে আপনি এখানে দেখবেন, এখানে যা যা আছে সেটা হচ্ছে ভূত্বক আছে, ভূত্বক। ধরেন এই যে এটা হলো ভূত্বক, এই যে আমার ত্বক দেখতেছেন না, এই যে আমার শরীরটা, হ্যাঁ, তাহলে এই পুরো মাথাটা যদি পৃথিবী হয়, এই যে টিপতাছি আমি, এইটা হলো আমার ত্বক। এই ত্বকটাই হচ্ছে শরীরকে প্রোটেক্ট করে। তাহলে এই যে পৃথিবীর, এটা হচ্ছে ত্বক, ভূত্বক। এই ভূত্বক যখন ছিদ্র করবেন, আপনি যখন আপনার এই যে গালের চামড়া ছিদ্র করবেন, রক্ত বের হবে, মাংস। পৃথিবীও আপনি এরকম যখন যাবেন তখন পাবেন মেন্টল, আর এই মেন্টলের পরে যখন যাবেন তখন পাবেন কোর। অর্থাৎ এই তিনটে ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভূত্বক, আর একটা হচ্ছে মেন্টল, আর একটা হচ্ছে কোর, ককার ক্রাস্ট। এটাকে বলা হয় কোর বা কোর। আর ভূত্বককে বলা হয় ক্রাস্ট, আর মেন্টলকে মেন্টল বলা হয় ইংরেজিতে। অর্থাৎ এটা হচ্ছে ক্রাস্ট, এটা মেন্টল, এটা কোর। তাহলে এই যে এটা হচ্ছে ভূত্বক, তারপরে মেন্টল, তারপরে কোর। ঠিক আছে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট না, বাট আলোচনা করে দিলাম, খুব বেশি ইম্পর্টেন্ট না এইটুকু, বাট এইটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন এখন আমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো জন্মের সময় পৃথিবী কেমন ছিল। দেখেন, জন্মের সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড। জন্মের সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড। জন্মের সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড। ওকে, আমরা যদি ইয়েটা করি যে ভূত্বকের উপাদান, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ভূত্বকের উপাদান সমূহ, আমরা ভূত্বকের উপাদানের মধ্যে যদি যাই তাহলে সবচেয়ে বেশি হলো অক্সিজেন। এখানে আমরা ভুল করি, আমরা অনেক সময় এখানে ভুলে সিলিকন দিয়ে ফেলতে পারি। মনে রাখবেন সবচেয়ে বেশি হচ্ছে অক্সিজেন, তারপরে হলো সিলিকন ভূত্বকের উপাদানের মধ্যে। তারপরে হলো সিলিকন হচ্ছে 27.7%। ঠিক আছে, আবার সবচেয়ে বেশি কোনটা, অক্সিজেন আর সিলিকন মিলে যোগ করে যেটা হয় সেটাও পরীক্ষাতে আসতে পারে। আমরা যোগ করলে কত হয় দেখি, 14 4 হাতে 1, 10 শূন্য হাতে আমার 1, 7 70.4, 7 42 49 59 69। হ্যাঁ, ঠিক আছে, এই পার্সেন্টটা হচ্ছে পৃথিবীর ভূত্বকের অক্সিজেন আর সিলিকনটাই হচ্ছে টোটাল উপাদান। এছাড়াও আসতে পারে অ্যালুমিনিয়াম কত, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, যারা নন সায়েন্স আছেন তাদের টোটালি হচ্ছে এগুলো বোঝার দরকার নাই, একদম ঠাড়া মুখস্থ করে ফেলেন, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। 8.1%, 8.1%। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লিখবেন 2.1%, 2.1% ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে দেখেন এটা হয়ে গেল আমাদের, এটা মুখস্থ জায়গা, মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। আর উপস্থিতি খুবই ভয়াবহ, 15 মিনিট লেট করার কারণে কি সমস্যা হলো, দেখেন যদি ক্লাসে উপস্থিত থাকে ভাল লাগে। যদিও দীর্ঘ ক্লাস, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, এত সময় এই ধৈর্য রাখার মতো প্লেয়ার খুব কম, এই জন্য চাকরিও কম লোকেই পায়, বেশি লোক কিন্তু চাকরি পায় না। ঠিক আছে, বেশি লোকের চাকরি পাওয়ার সুযোগও নাই।
তো সারাটা বছর লেগে থাকতে হবে। যাদের পরীক্ষা আসলে চেতনা আসে, পরীক্ষার ডেট দিলে চেতনা আসে, তাদের জন্য আসলে সাকসেসটা না, খুব কঠিন। যাই হোক, আমরা আবারও পৃথিবীটাকে একটু দেখি। আমরা এই যে পৃথিবীটাকে দেখতেছি, পৃথিবীটাকে দেখি একটু, আবারও আর্ট করলাম আমরা পৃথিবীটাকে আর্ট করলাম, সুন্দর করে একটু আর্ট করার চেষ্টা করলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই ভূত্বক বা ভূ অভ্যন্তরীণ, আমরা তো এতক্ষণ ভূত্বক নিয়ে কথা বলছি, এখন কথা বলবো হচ্ছে ভূ অভ্যন্তরীণ বিষয় নিয়ে। ভূ অভ্যন্তরীণ বিষয় নিয়ে বা ভূ অভ্যন্তরের গঠন, এর গঠন নিয়ে কথা বলবো আমরা। এই গঠনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই 3টে ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, ধরেন এটা হলো ভূপৃষ্ঠ, এখান থেকে আমি যখন 100 কিলোমিটার পর্যন্ত যাব তখন আমি পাবো অশ্বমণ্ডল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত আমি পাবো অশ্বমণ্ডল। এই 100 কিলোমিটারের পথ থেকে আমি যখন 2885, অর্থাৎ ধরেন এইটুক 100 কিলোমিটার, এর থেকে ধরেন এইটুক 2885, এই 2885 কিলোমিটার পর্যন্ত আমি পাবো কি গুরুমণ্ডল। 2885 পর থেকে 2885 পর থেকে আমি যখন আরো নিচের দিকে যাব, 2885 পর থেকে তখন আমি কি পাবো, তখন আমি পাবো কেন্দ্রমণ্ডল, অর্থাৎ 2885 থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল। 2885 থেকে কেন্দ্র পর্যন্ত আমি কি পেয়ে যাচ্ছি, কেন্দ্রমণ্ডল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এইটুকু অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপরে আমরা গুরুমণ্ডল, পরে আমরা কেন্দ্রমণ্ডল পেয়ে যাচ্ছি। পরীক্ষায় এগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই। পরীক্ষায় আসবে অশ্বমণ্ডলে কি কি আছে। অশ্বমণ্ডল 2 ভাগে বিভক্ত, লেখেন অশ্বমণ্ডল 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিয়াল বা হালকা স্তর, আর একটা হচ্ছে সীমা বা ভারী স্তর। এখন এই শিয়াল আর সীমায় কি কি পাওয়া যায়, ওইটি অশ্বমণ্ডলে পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের মূল মনে রাখার বিষয়। সেই মনে রাখার জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, যেমন এখানে আছে সিলিকন, শিয়ালে আছে সিলিকন, আর পাবেন আপনি শিয়ালের মধ্যে কি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, সিলিকন পাবেন আর অ্যালুমিনিয়াম পাবেন, তাই না? সীমার মধ্যে কি পাবেন, সিলিকন আর ম্যাগনেসিয়াম। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি অশ্বমণ্ডলে, আমরা অশ্বমণ্ডলে পাচ্ছি সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। এটা তো কমন, সিলিকন শিয়ালেও আছে, সীমাতেও আছে। তাহলে 3টে জিনিস পাইতেছি আমরা, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে অশ্বমণ্ডলে 3টে জিনিস পাওয়া যায়, এটা মাথায় রাখলেই চলবে, আর কিচ্ছু না। অশ্বমণ্ডলে এই 3টা জিনিস পাওয়া যায়, এটা আমরা মাথায় রাখবো। কি কি পাওয়া যায়, সিলিকন, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। এটা কিন্তু সায়েন্সেরও আলোচনা। হ্যাঁ, আমি আমার ব্যাকগ্রাউন্ড কোনোদিনও সায়েন্স ছিল না, আমি আর্টস পড়ছি, কমার্স পড়ছি, তারপরেও সায়েন্স বোঝাইতেছি। কিছু করার নাই, যেহেতু ভূগোলের পড়া আলোচনা, কিছু করার নাই, আমার পড়তে হবে। ঠিক আছে, ওকে। তো গুরুমণ্ডলে আমরা কি কি পেতে পারি, আমরা একটু দেখি। গুরুমণ্ডলে আমরা গিয়ে পাবো হচ্ছে লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট। লোহা, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট। লোহা পাবো, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট পাবো। আর কি পাবো, আমরা পাবো আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, আয়রন অক্সাইড,
ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, দেখেন আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, এইগুলো আমরা পাবো। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট পাবো, আয়রন অক্সাইড পাবো, লোহা পাবো, ম্যাগনেসিয়াম ডাই অক্সাইড পাবো, সিলিকন ডাই অক্সাইড পাবো, এইগুলো আমরা পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গুরুমণ্ডলে পাবো আমরা। এগুলো মুখস্থ রাখতে হবে যে এই উপাদান পাওয়া যায়, এগুলোই পরীক্ষায় আসে। আর থাকলো আমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল থেকে নিফেটা পরীক্ষায় আসে। নিফেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কেন্দ্রমণ্ডলে যাচ্ছি। কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে আমরা গেলে যেটা পাবো সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল থেকে আমাদের কিছু তথ্য লাগবে, যে এটা হচ্ছে পৃথিবীর ওজনের 1/3। পৃথিবীর ওজনের 1/3 হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 16 ভাগ, অর্থাৎ পৃথিবী যদি 100 ভাগ হয় এর মধ্যে 16 ভাগ হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই দুটো তথ্য মনে রাখবো। পৃথিবীর ওজনের 1/3, পৃথিবীর মোট আয়তনের 16 ভাগ হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই দুইটা লাইন আমরা একটু মনে রাখবো। আর একটা বিষয় আমাদের কেন্দ্রমণ্ডল নিয়ে, যে কেন্দ্রমণ্ডলে আমরা কি কি পাবো। যেমন কেন্দ্রমণ্ডলে আমরা পাবো লোহা, লোহা এটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন্দ্রমণ্ডলে আমরা পাবো কি, লোহা। আর কি পাবো, নিকেল, লোহা নিকেল। লোহার সাংকেতিক কি, লোহা হচ্ছে এপি, আর এটা এনআই। এই দুইটা মিলে যোগ করলে যেটা হয় এনআই এফ ই, নিফে। এই নিফেটা পরীক্ষায় আসে, যে নিফে কোথায় পাওয়া যায়। নিফে পাওয়া যায় কেন্দ্রমণ্ডলে। দেখেন নিফেটা পরীক্ষায় আসে, যে নিফেটা কোথায় পাওয়া যায়। ওকে, লেখেন। এইটুকু লেখা হইলে একটু ডান লেখেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, 2টা প্রশ্ন আসবে আজকে ক্লাস থেকে। আজকে ক্লাসের থেকে 2টা প্রশ্ন আসার কথা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। একটু ডান লেখেন, হয়ে গেলে ডান লিখবেন। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট লাইন লিখে দিচ্ছি আপনাদেরকে। এই আমার ভূগোল ক্লাস আপনাদের কেমন লাগে? এতদিন তো বাংলাদেশ আন্তর্জাতিক দেখছেন, ভূগোল কেমন লাগে একটু বলেন তো শুনি। আমি কি ভূগোল পড়াইতে পারি? হয়? কোনো উপকারে আসতেছে আপনাদের? বলেন। লেখেন, ভূত্বক ও গুরুমণ্ডলকে ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথককারী স্তরের নাম। ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথককারী, অসাধারণ হলে তো আপনারা অন্যদিকে রেফার করতেন। আপনারা তো হাজার হাজার ছাত্রছাত্রীকে রেফার করেন। অসাধারণ হলে তো আপনারা রেফার করতেন। 47-এর ব্যাচ নিচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের ছোট ভাই বোন বা পরিচিত যারা 47-এর প্রস্তুতি নিবে একটু রেফার করে দিন। ঠিক আছে, দেখেন ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথককারী স্তরের নাম, এটা পরীক্ষায় আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো মোহ বিচ্ছেদ। ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথককারী স্তরের নাম হচ্ছে মোহ বিচ্ছেদ। আমি পোস্ট করছি, থ্যাংক ইউ, অ্যাপ্রুভ করবো, একজন এটা করেছি। মোহ বিচ্ছেদ, ভূত্বক ও গুরুমণ্ডলকে বিভিন্ন গ্রুপেও দিতে পারেন।
আমার গ্রুপে সবাই তো চিনি। ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথককারী স্তরের নাম হচ্ছে মহাবিচ্ছেদ। এই যে মহাবিচ্ছেদ, এই নামকরণটা হয়েছে, লিখে রাখেন, যুগোস্লোভিয়ার ভূবিজ্ঞানী ভূবিজ্ঞানী মোহরোভিস্কোর নাম অনুসারে। যুগোস্লোভিয়ার ভূবিজ্ঞানী মোহরোভিস্কোর নাম অনুসারে এই নামকরণ হয়েছে, মোহবিচ্ছেদ এই নামকরণ হয়েছে। এইটা আমরা মনে রাখবো। আর ঠিক আছে, যে আর একটা প্রশ্ন আছে, সমুদ্র তলদেশ কি দ্বারা গঠিত? ঠিক আছে, সমুদ্র তলদেশ সীমা শিলাস্তর দ্বারা গঠিত। সমুদ্র তলদেশ সীমা শিলাস্তর দ্বারা গঠিত। ওকে, এই জায়গাটা হলো, এটা ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো পরীক্ষায় বারবার আসছে, তো এটা দিয়ে দিলাম। আমরা এখন চলে যাব শিলায় চলে যাব। শিলা, শিলা কি জাওয়ানি, শিলা, শিলায় চলে যাব আমরা। শিলা, শিলা, সবাই লেখেন। শিলা 3 ভাগে বিভক্ত। 1 আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা, 3 রূপান্তরিত শিলা। এই 3 ভাগে বিভক্ত। মূলত এখান থেকে আপনাকে জানতে হবে কোনটা কোন শিলা, এটা পরীক্ষায় আসে। উদাহরণগুলো জানতে হবে, শিলাগুলো চিনতে হবে। ঠিক আছে, যেমন আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসল্ট। আরে ব্যাসল্ট, আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। গ্রানাইট, ব্যাসল্ট, গ্রানাইট। যেমন আমরা পাললিক শিলায় বলতে পারি কয়লা। জিপসাম, কয়লা এবং জিপসাম। আমরা এখানে অনেক আছে, তারপর কোয়ার্টজ, কোয়ার্টজ লিখতে পারি। তারপরে আমরা সিলেট লিখতে পারি, সিলেট। তারপরে আমরা মার্বেল লিখতে পারি, মার্বেল। ঠিক আছে, দেখেন আরো লিখতে পারবো আমরা, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, আরো লিখতে পারবো। যেমন আমরা আমরা যদি আমাদের রূপান্তর শিলার মধ্যে আমরা যদি গ্রাফাইট লিখি, লিখতে পারি গ্রাফাইট। গ্রাফাইট। তারপরে হচ্ছে পাললিক শিলার মধ্যে আমরা আরো লিখতে পারি যে বেলে পাথর, বেলে পাথর লিখতে পারি। তারপরে আমরা শেল লিখতে পারি, শেল। তারপরে আমরা চুনা পাথর লিখতে পারি, কাদা পাথর লিখতে পারি, কাদা পাথর। তারপরে কেউলিন লিখতে পারি, কেউলিন, কেউলিন। এই যে এগুলো হচ্ছে আমাদের পাললিক শিলার উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা পাললিক শিলা পেয়ে গেলাম, আমরা আগ্নেয় শিলা পেয়ে গেলাম, আমরা রূপান্তরিত শিলা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই পাললিক থেকে কিভাবে রূপান্তরিত শিলা হয়। ঠিক আছে, সেটা আমরা যদি এই যে বেলে পাথরের কথা বলি, যে এই জায়গায় লিখি আমরা
পাললিক থেকে রূপান্তরিত শিলা। যেমন এখানে আমরা বেলে পাথর পাচ্ছি, তাই না? এই বেলে পাথর যখন রূপান্তরিত হবে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কোয়ার্টজাইট। এই যে কোয়ার্টজ বা কোয়ার্টজাইট, ঠিক আছে? বেলে পাথর রূপান্তরিত হয়ে যাবে। আমরা যেমন যদি পাললিক শিলায় কয়লা পাই, এই কয়লা রূপান্তরিত হয়ে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে গ্রাফাইট। কয়লা রূপান্তরিত হয়ে যাবে গ্রাফাইট। আমরা যদি এখানে চুনা পাথর পাই, তাহলে এটা কি হয়ে যাবে? চুনা পাথর, এটা আসে পরীক্ষায়, মার্বেল হয়ে যাবে। চুনা পাথর হয়ে যাবে মার্বেল। চুনা পাথর থেকে কি পাবো আমরা? রূপান্তরিত হয়ে মার্বেল পাবো। এইভাবে এগুলো রূপান্তরিত হয়, ঠিক আছে? এই উদাহরণগুলো মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেমন শেল, এই শেল থেকে আপনি লিখতে পারেন যে শেল থেকে সিলেট, শেল, এটা থেকে সিলেট কোথাও লিখছি? শেল সিলেট, এই সিলেট, তাহলে অবশ্য দেন সিলেট, শেল থেকে সিলেট হয়। দেখেন, শেল থেকে সিলেট। তাহলে আমরা মোটামুটি ভাবে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি, শেল থেকে সিলেট হয়। তাহলে দেখেন আমরা কি বলে এটাকে, মোটামুটি এই হচ্ছে আমাদের শিলা নিয়ে আলোচনা। যদি পরীক্ষায় আসে উদাহরণের মধ্য থেকে একটা প্রশ্ন পাবেন এবং পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিচ্ছি শিলা নিয়ে, মানে রিস্ক নিচ্ছি না, আরো কিছু দিচ্ছি যেন একদম কনফার্ম করতে পারি। যদি এখান থেকে প্রশ্নকর্তা প্রশ্ন করে, সাধারণত করে এখান থেকে শিলা থেকে প্রশ্ন একটা হয়, তো শিলা এবং ওই যে ভূ অভ্যন্তরের গঠন, এই দুইটা জায়গার একটা জায়গা থেকে একটা প্রশ্ন হবেই। তো এই জায়গাটা যদি আমরা বলি যে আগ্নেয় শিলাকে কি শিলা বলে, পরীক্ষায় আসে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। আগ্নেয় শিলাকে কি শিলা বলে? প্রাথমিক শিলা। ওকে। পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয়? লেখেন পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয়, এটা আসে পরীক্ষায়। পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয় আপনারা একটু বলেন তো দেখি, কেউ জানেন কিনা? পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয়, কেউ বলতে পারেন কিনা, একটু দেখতে চাই। দেখি লেখেন, এটা আসে পরীক্ষায়। গ্রাফাইট, হ্যাঁ, গ্রাফাইট। ওকে, আমরা এখন চলে যাচ্ছি বাহ্যিক ভূমিরূপ ও ভূ পরিবর্তনে। এখন তো এতক্ষণ তো অভ্যন্তরে ছিলাম, পৃথিবীর অভ্যন্তরে ছিলাম, তাই না? আমরা এখন বাইরে নেমে আসবো, আমরা এখন বাইরে যাব। মানে ভূগোলের আলোচনাটাই এরকম আমার। আমরা এতক্ষণ কথা বলছি এই ভেতর দিয়ে, এই ভেতর নিয়ে কথা বলছি, এইটার গঠন নিয়ে কথা বলছি। আমরা এখন এই বাইরের গঠন নিয়ে কথা বলবো, অর্থাৎ বাহ্যিক ভূমি রূপ, এই ভূমির রূপ এবং ভূ পরিবর্তন নিয়ে কথা বলবো। এরপরে যে বায়ুমণ্ডলে চলে যাব, বায়ুমণ্ডল থেকে আবার বৃষ্টি হবে, বৃষ্টি, এখান থেকে আবার মেঘ করবে, মেঘ, আমরা সেখানে চলে যাব। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। খুবই ইন্টারেস্টিং, যদি প্যারা না নেন এই আলোচনাগুলো আপনার খুব কাজে দিবে, খুবই ইন্টারেস্টিং। প্যারা নেওয়ার দরকার নাই, প্যারা নেওয়া যাবে না।
ঠিক আছে, নো প্যারা, একদম প্যারা নেওয়া যাবে না। তো বাহ্যিক ভূমিরূপ ও ভূ পরিবর্তন, বাহ্যিক ভূমিরূপ ও ভূ পরিবর্তন, আমরা যদি বাহ্যিক ভূমিরূপকে ভাগ করি তাহলে 3 ভাগে ভাগ করা যাবে। যেমন পর্বত, মালভূমি, সমভূমি, এই 3 ভাগে ভাগ করা যাবে, পর্বত, মালভূমি এবং সমভূমি। দেখেন এখানে পর্বত আর অনেক সময় আমরা পাহাড়ের মধ্যে পার্থক্য খুঁজি, যে আসলে পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য কি। 600 থেকে 1000, লিখে রাখেন খাতায়, 600 থেকে 1000 মিটার পর্যন্ত যেগুলো উঁচু, এইটা হলো পাহাড়। আর পর্বত হইতে হলে 1000 প্লাস হইতে হবে মিটার উঁচু। এই হলো পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য, 1000 প্লাস মিটার উঁচু এটা হচ্ছে পর্বত, আর 600 থেকে 1000 মিটার উঁচু এটা হচ্ছে পাহাড়। দেখেন তাইলে আমরা যদি আমাদের এই পর্বতের কথা বলি, আমরা মূলত যে মানে এগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে খাড়া ঢাল বিশিষ্ট যেগুলো পাহাড় পর্বত আপনি দেখছেন ইতিমধ্যে, সেইগুলোর কথাই বলতেছি। আমরা এই পর্বতের শ্রেণী বিভাগ যদি করি, যে পর্বতের শ্রেণী বিভাগ কি কি পর্বত আছে, শ্রেণী বিভাগ, পর্বতের শ্রেণী বিভাগ যদি আমরা করতে যাই তাইলে যেগুলো পাবো, 1 নম্বরে পাবো ভঙ্গিল বা ভাস পর্বত, ভঙ্গিল বা ভাস পর্বত। 2 নম্বরে পাবো আমরা চ্যুতি স্তূপ পর্বত, চ্যুতি স্তূপ পর্বত পাবো আমরা। 3 নম্বরে পাবো আগ্নেয় বা সঞ্চয়জাত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এরপরে আমরা পাবো ল্যাকোলিথ পর্বত, এই 4 ধরনের পর্বত আমরা পাবো, ভঙ্গিল বা ভাস পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এখন আমাদেরকে হচ্ছে কিছু পর্বত চিনতে হবে, ঠিক আছে, যে ভঙ্গিল পর্বত কোনগুলো। যেমন আমরা যদি বলি যে এশিয়ার হিমালয়, হিমালয় এটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। আমরা যদি বলি উত্তর আমেরিকার রকি, উত্তর আমেরিকার রকি পর্বত, রকি পর্বত। আমরা যদি বলি ইউরোপের আল্পস পর্বত, তাই না, ইউরোপের আল্পস পর্বত। আমরা যদি বলি যে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালা, দক্ষিণ আমেরিকার পর্বতমালা, এইগুলো হচ্ছে আমাদের ভঙ্গিল বা ভাস পর্বতের উদাহরণ, তাই না। এগুলো আমরা একটু চিনে রাখি। এমনিতেও ধরেন এখান থেকে প্রশ্ন আসলো না, কিন্তু হিমালয় যে এশিয়ায়, আর রকি যে উত্তর আমেরিকায়, আর আল্পস যে ইউরোপে, আর দক্ষিণ আমেরিকায় যে আন্দিস পর্বতমালা, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে, এখান থেকেও তো প্রশ্ন আসে। ওকে, তাহলে এগুলো আমরা একটু জেনে রাখবো। আগ্নেয় বা সঞ্চয়জাত চ্যুতি স্তূপ, তাই না, চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণগুলো আমরা একটু এইখানে লিখি। চ্যুতি স্তূপ পর্বত যেমন হচ্ছে, চ্যুতি স্তূপ পর্বতের মধ্যে কি কি আছে, যেমন বিন্দা আছে, বিন্দা, তারপরে আছে সাতপুরা, এগুলো সব ভারতে। আমরা যদি
এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এমনি তো ব্ল্যাক ফরেস্ট কোথায় এটা আমাদের জানা দরকার। ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানিতে, জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে। তারপরে খুবই ইম্পর্টেন্ট, লবণটা পরীক্ষায় আসে, এই লবণ পর্বত হচ্ছে পাকিস্তানে, পাকিস্তান। তাহলে দেখেন মোটামুটি ভাবে কিন্তু আমরা চ্যুতি স্তূপ পর্বতটা কিন্তু দেখে ফেলছি, যে চ্যুতি স্তূপ পর্বত কোনগুলো। তাহলে আমরা ভঙ্গিল বা ভাস পর্বতটা একটু মুছে ফেলি। ভঙ্গিল বা ভাস পর্বত যদি মুছে ফেলি আমরা, ভঙ্গিল ভাস এগুলো সব মুছে ফেলি, এগুলো আর লাগবে না আমাদের। আমরা এখন আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণগুলো দেখে নিব। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত আমরা লিখে নিব। দেখেন আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের মধ্যে কি আছে এটা আমরা দেখে নিই। হ্যাঁ, যেমন ভিসুভিয়াস। ভিসুভিয়াস কোথায়? ইতালি। ভিসুভিয়াস কোথায়? ইতালিতে। এরপরে আমরা যদি বলি যে কিলিমানজারো, এটা খুব ইম্পর্টেন্ট। কিলিমানজারো হলো কেনিয়ায়। এমনিতেও আপনাকে এগুলো মনে রাখতে হবে যে কোথায় এটা। হ্যাঁ, পিনাটুবা, এটা হচ্ছে ফিলিপাইনে, পিনাটুবা ফিলিপাইনে। ঠিক আছে। আহ জাপানে আছে, জাপানেরটাও খুব ইম্পর্টেন্ট, ফুজিয়ামা, ফুজিয়ামা জাপান, ফুজিয়ামা জাপান। দেখেন এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আসেন আমরা আরেকটা আমাদের আছে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত হচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরি। এই হেনরি পর্বতটা হচ্ছে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ, যুক্তরাষ্ট্রের হেনরি। ওকে, তাহলে দেখেন আমরা মোটামুটি কিন্তু এগিয়ে গেছি, আমরা পর্বত সম্পর্কে জানছি। আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে এই অধ্যায়ের মালভূমি, তারপরে আলোচনা হচ্ছে সমভূমি। মালভূমি, সমভূমি। আসেন আমরা মালভূমি ও সমভূমি নিয়ে কথা বলি। দেখেন পরীক্ষায় আসে কোন ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না, আপনি উত্তর দিবেন মালভূমি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসছে এই প্রশ্নটা, যে কোন ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না, আপনি উত্তর দিবেন হচ্ছে মালভূমি। লিখে রাখেন কোন ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না, মালভূমি। ওকে, এছাড়া মালভূমি নিয়ে আমাদের তেমন কিছু পড়ার নাই, শুধু একটা লাইন লিখে রাখেন, আমরা সমভূমি দেখব। সমভূমি, সমভূমি হচ্ছে দুই প্রকার, একটা ক্ষয়জাত আর একটা হচ্ছে সঞ্চয়জাত। সঞ্চয়জাত, একটা ক্ষয়জাত আর একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। আহ এই যে ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য, ধরেন আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের মধুপুরের চত্বর, আমাদের অন্যটা লাগবে না, মধুপুরের চত্বর। তারপরে হচ্ছে বরেন্দ্র ভূমি, এগুলো হচ্ছে ক্ষয়জাত সমভূমি। আর সঞ্চয়জাতের মধ্যে যেমন আমাদের বদ্বীপ, মানে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। আমরা যদি বলি যে বিভিন্ন উপত্যকা, যেমন নেপাল,
এই নেপাল হচ্ছে একটা সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। আমরা যদি আমাদের টেকনাফের কথা বলি, টেকনাফ, টেকনাফ হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখেন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি একটু একটু দিচ্ছি এই কারণেই, যেমন এই যে এটা খুব ইম্পর্টেন্ট, মধুপুরের চত্বর, বরেন্দ্রভূমি, এটা হচ্ছে ক্ষয়জাত সমভূমির উদাহরণ। এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যানের আরেক নাম হচ্ছে গঙ্গা ফ্যান। বেঙ্গল ফ্যানের আরেক নাম হচ্ছে কি ভাই? গঙ্গা ফ্যান। লেখেন, বেঙ্গল ফ্যানের আরেক নাম হচ্ছে গঙ্গা ফ্যান। লেখেন, এটি বিশ্বের বৃহত্তম সাবমেরিন, যা বঙ্গোপসাগরে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম সাবমেরিন যা বঙ্গোপসাগরে অবস্থিত। লেখেন, এর দৈর্ঘ্য 3000 কিলোমিটার, বা যদি প্রস্থ আসে 1430 মিটার, প্রস্থ কিলোমিটার, কিলোমিটার প্রস্থ। ওকে, এই হলো বেঙ্গল ফ্যান। আরেকটা জায়গা আমরা শেষ করলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, বুঝছেন? আপনি যেভাবেই নিচ্ছেন না কেন আমার ক্লাসটাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে পৃথিবীর ভৌত পরিবেশ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পৃথিবীর ভৌত পরিবেশ, অর্থাৎ আমরা বায়ুমণ্ডলে যাচ্ছি। ভৌত পরিবেশ মানে হচ্ছে কি, বায়ুমণ্ডলে যাচ্ছি আমরা, তাই না? আমাদের বায়ুমণ্ডলে কি কি আছে সেগুলো, বা কত পার্সেন্ট আছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। ক্লাসটা সহজ না, বাট ইম্পর্টেন্ট, মধুর না আর কি। ঠিক আছে, বায়ুমণ্ডলের গভীরতা আমরা লিখে রাখি, বায়ুমণ্ডলের গভীরতা কত, লিখে রাখি 10,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে, কিলোমিটার হচ্ছে গভীরতা। উপাদান লিখব, উপাদান, বায়ুমণ্ডলের উপাদানে কি কি আছে, যেমন সবচেয়ে বেশি উপাদান হচ্ছে নাইট্রোজেন। এটা অনেকবার পরীক্ষায় আসছে, আরো অনেকবার পরীক্ষায় আসবে। 78.02% হচ্ছে নাইট্রোজেন। আর যদি অক্সিজেনের কথা বলা হয়, অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 20.71। এই দুইটা মিলে আবার পরীক্ষায় আসছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ কত, তাহলে দুইটা যোগ করেও আমাদের মাথায় রাখতে হবে। 3, 7, 8, 9, 98.73% হচ্ছে এই উপাদান বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর অক্সিজেন। দুইটা মিলে পরীক্ষায় আসছে, বিশ্বাস করেন এই দুইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন পরীক্ষা আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এটা 0.03%, এটা আবারও মানে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন লেখেন 0.1, 2, 3, 4, 5% হাইড্রোজেনের পরিমাণ।
ঠিক আছে, এগুলো মিথেন লেখেন, মিথেন, মিথেন আসে পরীক্ষায়, এগুলো মুখস্থ করতে হবে। 0.0002%। আপনার কাছে যে বই থাকুক না কেন মুখস্থ করেন। আর যদি না থাকে আমার কাছ থেকে শিট নিতে পারেন কুরিয়ারে, সেই চেষ্টাটাও করব। যেমন আজকে ইয়েকে দিলাম, কি যেন, সদরঘাটে, হ্যাঁ, লাগলে নিতে পারে আর কি। দুঃখ সেটা হলো ক্লাসে পাই না আপনাদের। কাদের ক্লাস নেব বলেন? আচ্ছা, আমরা বায়ুমণ্ডলটা একটু দেখি, বায়ুমণ্ডলের কোন স্তরে কি আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বায়ুমণ্ডলের কোথায় কি আছে আমরা একটু দেখি। সুন্দর হয় নাই, তারপরেও আর্ট করলাম আর কি। এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ। বায়ুমণ্ডল এরকম গোলকের ন্যায়, হ্যাঁ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তারপরে একটা অংশ আপনি পাবেন ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডল। তারপরে আপনি কি পাবেন? স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল। তারপরে আপনি কি পাবেন? আয়ন মণ্ডল। আমরা আছি স্যার, হ্যাঁ, যারা আছে তারাই টিকে থাকবে, হ্যাঁ। আয়ন মণ্ডল, আয়ন মণ্ডল পাবেন। আয়ন মণ্ডলেই আপনি যেটা পাবেন সেটা হচ্ছে তাপমণ্ডল পাবেন এখানে, তাপমণ্ডল। এরপরে কি পাবেন? এক্সট্রোমণ্ডল। এখানে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো বিষয় আছে। এই ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, আমরা যদি বলি আয়ন মণ্ডল বা তাপমণ্ডল বা মেসোমণ্ডলও বলতে পারি আমরা, ঠিক আছে। আমরা এতগুলো জানবো না যে আসলে কোনগুলো কি, এগুলো এখানে হিবিজিবি, এটা বিজ্ঞানে আপনারা বুঝবেন। আমার ভূগোল থেকে যে প্রশ্নটা আসতে পারে আমি সেটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, আয়ন মণ্ডল, তাপমণ্ডল, এক্সট্রোমণ্ডল। তারপরে আপনি যদি একদম উপরে চলে যান তাহলে আয়োনিস্ফিয়ার পাবেন, ঠিক আছে। আপনি আয়োনিস্ফিয়ার পাবেন একদম উপরে গেলে। আমরা এই সবগুলো জিনিস পড়তে যাব না, সবগুলো জিনিস আমাদের পড়া দরকার নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ট্রোপোমণ্ডলে কি কি হয়, কি কি ঘটে। যেমন এখানে বৃষ্টিপাত হয়, আমরা হচ্ছে এগুলো মুখস্থ করব। বৃষ্টিপাত হয় এখানে, ট্রোপোমণ্ডলে এখানে মেঘ করবে, আর মেঘ না করলে বৃষ্টি হবে কেমনে। এখানে বজ্রপাত হবে, ঠিক আছে, বৃষ্টিপাত হবে, মেঘ হবে, বজ্রপাত হবে। এখানে শিশির পড়বে, সাকিবের বউ শিশির না, এই যে শিশির পড়ে না ঘাসে, শিশির। এখানে কুয়াশা হবে, হ্যাঁ, এখানে বায়ু প্রবাহ হবে। দেখেন এগুলোর সাথে আপনি পরিচিত, এবং আপনি যেহেতু এই ভূপৃষ্ঠে বসবাস করেন, নিত্য নৈমিত্তিক এই ট্রোপোমণ্ডলের সাথে আপনি জড়িত, এই ট্রোপোমণ্ডলের সাথে আপনার জীবনটাই জড়িত। এরপরে যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পান না, কিন্তু সেগুলোর প্রভাব কিন্তু আপনার শরীরে বিদ্যমান, সেগুলো কিন্তু আপনি ভালো মন্দ সেখান থেকে কিন্তু অনেক কিছু পান। যেমন আমরা যদি স্ট্রাটোমণ্ডলের শেষের দিকে যাই তাইলে মেসোমণ্ডল পাবো। আমাদের এগুলোও জানা দরকার নাই, আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমরা স্ট্রাটোমণ্ডলে গিয়ে প্রধান কি পাবো। যেমন সূর্যের আলো
আলোর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় এখান থেকে। সূর্যের আলোর অতিবেগুনি যে রশ্মিটা আছে, এই বেশিরভাগ অতিবেগুনি রশ্মি এখান থেকে শোষণ করে নেয়। নাহলে কিন্তু আমি বিপদে পড়তাম। যদি ওখান থেকে শোষণ না হইতো, শোষণ করে নেয়। যেমন এখানে জলীয় বাষ্প থাকে স্ট্র্যাটোমণ্ডলে, লিখে রাখেন জলীয় বাষ্প। জলীয় বাষ্প থাকে এখানে, ঠিক আছে, জলীয় বাষ্প থাকে। দেখেন এই জিনিসগুলোই একটু জাস্ট লিখে রাখবেন। আমরা যখন মেসোমণ্ডলে যাব তখন এখানে আমরা মেসোমণ্ডল একটি আলাদা করে লিখে রাখি। যখন এই বিরতিতে যাব আমরা মেসোমণ্ডল পাবো, সেখানে উল্কা পাবো। উল্কা মেসোমণ্ডলে লিখে রাখেন, মেসোমণ্ডলে উল্কা। উল্কা পাবো আমরা মেসোমণ্ডলে, কি পাবো? উল্কা পাবো আমরা। যেমন তাপমণ্ডলে, তাপমণ্ডল বা আয়ন মণ্ডলে যখন যাব আমরা, এখানে যেটা ঘটবে সেটি হচ্ছে এখানে বায়ু স্তর, হ্যাঁ, বায়ু স্তর লেখেন। এখানে বায়ু স্তর অত্যন্ত হালকা ও হালকা, বায়ু স্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। বায়ু স্তর অত্যন্ত হালকা ও চাপটা ক্ষীণ এই তাপমণ্ডলে গেলে আমরা পাবো। এক্সোমণ্ডলে গিয়ে আমরা কিছু জিনিস পাবো, যে জিনিসগুলো আমাদের লাগবে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, অক্সিজেন পাবো আমরা, নাইট্রোজেন পাবো, আর্গন পাবো, আর্গন, আর হিলিয়াম গ্যাস পাবো, হিলিয়াম। হিলিয়াম আশা করি এই সবগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এই এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মাথায় থাকে, আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, যেমন যদি পরীক্ষা আসে যে রকেট কোথায় চলে, আয়ন মণ্ডলে রকেট চলে। ঠিক আছে, আয়ন মণ্ডল আপনি লিখে রাখতে পারেন, আয়ন মণ্ডলে রকেট। রকেট চলে আয়ন মণ্ডলে, লিখে রাখতে পারেন, আয়ন মণ্ডলে রকেট চলে, লিখে রাখতে পারেন। ওকে, আয়ন মণ্ডলে রকেট চলে, লিখতে পারেন। ওকে, এটা হয়ে গেলে ডান লেখেন। আমরা বায়ু প্রবাহের প্রকার ভেদে যাব। এটা হয়ে গেলে একটু ডান লিখবেন। বায়ু প্রবাহের প্রকারভেদ অল্প একটু পড়বো আমরা। একটু বেশি সময় আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম আজকে। আপনারা কি নিয়ে আসছেন, নাকি কম সময়ের মধ্যে শেষ করে দিতে হবে? একটু বলেন তো দেখি, আপনারা কি সময় বেশি নিয়ে আসছেন না কম সময় নিয়ে আসছেন? জানতে চাই। ওকে, তাহলে বায়ু প্রবাহের প্রকারভেদ। বায়ু প্রবাহের প্রকারভেদ মধ্যে একটা হচ্ছে নিয়ত বায়ু, আরেকটা হচ্ছে সাময়িক বায়ু, সাময়িক বায়ু, আরেকটা হচ্ছে স্থানীয় বায়ু।
স্থানীয় বায়ু, আরেকটা হচ্ছে অনিয়মিত বায়ু। দেখেন এই ক্লাসগুলো কোনো কোচিং সেন্টারে আপনাদের সুন্দর করে করাই দিবে না, এর কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি না বলি। এই যে দেখেন, এই যে নিয়ত বায়ু, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে নানান পরীক্ষায় প্রশ্ন আসে। এই নিয়ত বায়ু তিন প্রকার। একটা হচ্ছে অয়ন বায়ু, এই অয়ন বায়ু থেকে প্রশ্ন আসে। আর একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। এইটা এইটা দুটি ইম্পর্টেন্ট, নিয়ত বায়ু, অয়ন বায়ু, এই দুইটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখেন অন্যগুলো যেগুলো আছে, যে সাময়িক বায়ু, আহ সাময়িক বায়ু দুই প্রকার, যেমন এর মধ্যে মৌসুমী বায়ু আছে, মৌসুমী বায়ু, অমরসানি বায়ু, আরে অমরসানি আবার লেখেন না, সমুদ্র বায়ু, তারপরে স্থলবায়ু, স্থলবায়ু এগুলো আছে। স্থানীয় বায়ু মানে, স্থানীয় বায়ুটা হচ্ছে পার্বত্য এলাকায় হয়, তারপরে উপত্যকায় হয়, এইগুলোতে যে বায়ু, এগুলো হচ্ছে স্থানীয় বায়ু। উপত্যকা, পার্বত্য বায়ু এগুলো হচ্ছে। অনিয়মিত বায়ু আমাদের খুব একটা লাগবে না, যেটা ঘূর্ণিবাত, প্রতি ঘূর্ণিবাত এরকম কিছু, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এইটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এই মৌসুমী বায়ুটাও যদি আমরা দেখি যে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ায় এই মৌসুমী বায়ু, শুধু একটা লাইন লিখে রাখেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ায় এই বায়ু পাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ায় এই মৌসুমী বায়ুর প্রভাব। মূল পড়াটা আমাদের এখানে বাম দিকে, আমরা বাম দিকের তাই একটু ভালো করে পড়বো। এবার আসেন আমরা নিয়ত বায়ু কি, বা এই নিয়ত বায়ু সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখেন, সারা বছর একই দিকে প্রবাহিত হয়, শুধু এই লাইনটা লিখে রাখবেন, সারা বছর প্রবাহিত হয়, সারা বছর একই দিকে প্রবাহিত হয় হচ্ছে নিয়ত বায়ু। কেমন? আচ্ছা, আমাদের মূল হচ্ছে অয়ন বায়ুটা, আমরা একটা মানে শক করে ফেলি, সেটা হলো অয়ন, অয়ন, তারপরে হচ্ছে মৌসুমী, না অয়ন, পশ্চিমা, অন্যগুলো আসে না, এত প্যারা নেওয়ার দরকার নাই, আমি দিবা চাইছিলাম সবগুলোই, শুধু অয়ন বায়ুটা লিখে রাখেন। দেখেন, অয়ন বায়ু, শুধু এইটাই মুখস্থ করবেন, কপাল ভালো হইলে এটাই পাবেন, কপাল খারাপ হইলে অন্যটা আসবে, অন্যটা আসার কথা না, কপাল যদি খারাপ হয় কিছু করার নেই। অয়ন বায়ুটা একটা হচ্ছে উত্তর গোলার্ধে, আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, একটা হচ্ছে উত্তর গোলার্ধে আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। অয়ন বায়ু, আমরা অয়ন বায়ু সম্পর্কে এখন একটু লিখে নিব, যে যখন এই মানে উত্তর গোলার্ধে থাকে তখন উত্তর পূর্ব দিকে থাকে ঘড়ির কাঁটা। আমরা যদি ঘড়ির কাঁটার কথা বলি, যে কি ঘটবে আর কি, উত্তর গোলার্ধে যখন থাকে তখন উত্তর পূর্ব দিক থেকে থাকে, এটা শুধু